আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ক্যাশ এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের সমাধান। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতি শুক্রবারই চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার গণিত অংশ ভিডিও আকারে আপডেট দেওয়ার জন্য। অঙ্ক শুরু হবে 33 নম্বর অঙ্ক দিয়ে। 33 নম্বর অঙ্ক ছিল টু ট্রেনস অফ ইকুয়াল লেংথ আর রানিং অন প্যারালাল লাইনস ইন দ্য সেম ডিরেকশন এট 46 কিলোমিটার পার আওয়ার and 36 কিলোমিটার পার আওয়ার. The faster train passes the slower train in 36 seconds. The length of each train is বলা হচ্ছে একই দিকে প্যারালাল ট্র্যাকের মধ্যে দুইটা ট্রেন যাচ্ছে। একটা যাচ্ছে হচ্ছে 46 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এটা যাচ্ছে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে। যেহেতু একই দিকে যাচ্ছে এবং 36 সেকেন্ডে একটা আরেকটাকে ক্রস করছে, সেই ক্ষেত্রে তারা একই দিকে যাওয়ার কারণে তাদের গতিবেগটা বিয়োগ হবে, অর্থাৎ ইকুয়াল টু আসবে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে রিলেটিভ স্পিডটা। তো কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। এটাকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ডে আসবে, ইকুয়াল টু আসবে 25/9 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে 36 সেকেন্ড যদি এই গতিবেগে চলে তাহলে একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করে। মিনিংটা হচ্ছে এই একটা ট্রেন ছিল, এই ট্রেন যদি এই ট্রেনকে ক্রস করতে হয় তাহলে এই বডি সহ এই ট্রেনটাকে ক্রস করতে হবে। সেক্ষেত্রে টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে এই ট্রেন প্লাস এই ট্রেন, দুইটা ট্রেনের দূরত্ব। আর দুইটা ট্রেন এখানে হচ্ছে সেম, তাহলে এক্স এক্স ধরলে দুইটা ট্রেন ধরতে পারবো হচ্ছে টুয়াইস এক্স। এখন আমরা দেখব এই গতিবেগে অর্থাৎ 25/9 মিটার পার সেকেন্ড গতিবেগে 36 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে 36 সেকেন্ডে 36 দিয়ে গুণ দিতে হবে, 25/9 মিটার পার সেকেন্ড, 36 সেকেন্ড ইকুয়াল টু আসবে হচ্ছে 100 মিটার, অর্থাৎ 100 মিটার দূরত্ব অতিক্রম করবে 36 সেকেন্ডে। আর 100 মিটার হচ্ছে এই ট্রেন এবং এই ট্রেন দুই ট্রেনের দূরত্বের যোগফলের সমান। তাহলে যেহেতু দুইটা ট্রেন সমান, তাহলে এই দূরত্বটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 50 মিটার। এটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 34। নাম্বার 34 এ বলা আছে a takes twice as much time as b or thrice as much time as c to finish a piece of work. Working together, they can finish the work in 2 days. b can do the work alone in, অর্থাৎ b একা কত দিনে করতে পারে। প্রশ্নে বলা আছে যে এ বি এর দ্বিগুণ সময় নেয় এবং সি এর 3 গুণ সময় নেয়। তাহলে আমরা ধরে নেই এ, বি এবং সি। তাহলে বি ধরে নেই 3x দিনে কাজ করতে পারে, এ তার দ্বিগুণ সময় নেয় তাহলে 6x দিনে কাজ করতে পারবে, আর সি করতে পারে হচ্ছে এর 1/3 দিনে। তাহলে এটাকে লিখতে পারবো আমরা হচ্ছে 2x। তাহলে এই হচ্ছে আমাদের রেশিওটা। আর টোটাল কাজ করতে পারে হচ্ছে 2 দিনে, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে 1/2 পরিমাণ কাজ। তাহলে এ একদিনে করতে পারবে হচ্ছে 1/6x পরিমাণ কাজ, প্লাস বি করতে পারবে 1/3x পরিমাণ কাজ, প্লাস সি করতে পারবে 1/2x পরিমাণ কাজ, ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2। এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x এর মান আসবে হচ্ছে 2। প্রশ্নে বলা আছে বি একা কত দিনে করতে পারবে। বি একা করতে পারবে হচ্ছে 3x দিনে। তাহলে বি করতে পারে হচ্ছে 3x দিনে, তাহলে 3 × 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 6 ডেজ, অর্থাৎ 6 দিনে কাজটা সম্পন্ন হবে যদি বি একা করে। তাহলে 6 দিন হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 35। নাম্বার 35 এ বলা হয়েছে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 1920 is equal to the percentage loss incurred by selling the same article for টাকা 1280. At what price should the article be sold to make 25% profit? এখানে বলা হচ্ছে যে 1920 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করলে যেই পরিমাণ প্রফিট হয় 1280 টাকা বিক্রি করলে সেই সেম পরিমাণ লস হয়। সেই ক্ষেত্রে আমাদের যদি 25% লাভ করতে হয় তাহলে প্রোডাক্ট কত করে বিক্রি করতে হবে। এটার একটা সিস্টেম হচ্ছে 1920 প্লাস 1280, অর্থাৎ দুইটা প্রাইস যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। এটা করলে আসবে হচ্ছে 1600 টাকা, অর্থাৎ 1600 টাকা হবে আমাদের কস্ট প্রাইস। এটা হচ্ছে কস্ট প্রাইস। এটা কিভাবে হলো সেটা একটু দেখেন। যেহেতু সমান পার্সেন্টেজ এবং এইটা ধরেন কস্ট প্রাইস, সেই ক্ষেত্রে যদি লস হয় তাহলে 1280 টাকা সেল হয় আর 1920 টাকা সেল হয়, তাহলে মিডল যে পজিশনটা আছে সেটাই হবে হচ্ছে কস্ট প্রাইস। কারণ এটা যদি লস ধরেন, লসের পরিমাণ এবং প্রফিটের পরিমাণ এখানে সমান। সেক্ষেত্রে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনারা কস্ট প্রাইস পেয়ে যাবেন। এখন বলছে সেলিং প্রাইস। সেলিং প্রাইসের ক্ষেত্রে তাকে লাভ করতে হবে হচ্ছে 25%। তাহলে সেলিং প্রাইস হবে 125/100 দিয়ে গুণ করলেই আসবে, ইকুয়াল টু আসবে হচ্ছে 2000 টাকা, অর্থাৎ 2000 টাকা হবে সেলিং প্রাইস
25% প্রফিটে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 36। নাম্বার 36 এ বলা আছে a man travels a certain distance at 3 km/h and reaches 15 minutes late. If he travels at 4 km/h, reaches 15 minutes earlier, the distance he has to travel is. অর্থাৎ একটা লোক যদি 3 km/h বেগে চলে তাহলে সে 15 মিনিট পরে পৌঁছায়, অর্থাৎ লেট হয় 15 মিনিট। আর যদি সে 4 km/h বেগে যায় তাহলে তার আর্লি হয় হচ্ছে 15 মিনিট, অর্থাৎ 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে সে ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো, তো আমরা ধরে নিই ডিস্টেন্স ট্রাভেল করলো এক্স পরিমাণ। সেক্ষেত্রে 3 km/h বেগে যদি যায় তাহলে টাইম লাগবে হচ্ছে x/3, আর 4 km/h বেগে গেলে লাগবে হচ্ছে x/4। এই টাইম ডিফারেন্সটা হলো তার লেট এবং আর্লিয়ার। এবার লেট এবং আর্লিয়ারটা একটু বুঝে নেই। ধরেন তাকে 10টার সময় যাওয়ার কথা ছিল এক জায়গায়, সে যদি 15 মিনিট আর্লিয়ার হয় তাহলে সে 9:45-এ পৌঁছালো, আর যদি 15 মিনিট লেট হয় তাহলে সে 10:15-তে পৌঁছালো। এই দুইটার টাইম ডিফারেন্সটা হচ্ছে 30 মিনিট, মানে হচ্ছে হাফ আওয়ার। এই হাফ আওয়ার ডিফারেন্স হচ্ছে এই গতিবেগের ডিফারেন্সের কারণে। তাহলে এটা একটা টাইম, এটা একটা টাইম, এটা ডিফারেন্সটা হবে হচ্ছে 1/2। বা এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে হচ্ছে 12 4x - 3x = 1/2, বা x = আসবে হচ্ছে 6। অর্থাৎ যে দূরত্বটা সেটা হচ্ছে 6 কিলোমিটার। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 37। নাম্বার 37-এ বলা আছে a boy traveled from the home to college at the rate of 25 km/h and walked back at the rate of 4 km/h. If the whole journey took 5 hours 48 minutes, find the distance of college from home. ধরে নেই কলেজ থেকে বাসার দূরত্ব হচ্ছে x। তো অঙ্কে বলা আছে সে যদি 25 km/h বেগে যায় এবং সে যদি 4 km/h বেগে যায় তাহলে যেতে আসতে তার মোট সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। তাহলে আমরা এই দূরত্বটা যেটা ধরলাম, x কে আমরা 25 দ্বারা ভাগ করলে টাইমটা পাবো, এটা একটা টাইম পাবো, আর x কে 4 দ্বারা ভাগ করলে একটা টাইম পাবো, কারণ দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়। এই দুইটা টাইম যোগ করলে ইকুয়াল টু আসবে হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট। এটাকে লেখা যায় হচ্ছে 29/5 আওয়ার, কারণ হচ্ছে 48কে আপনারা 60 দ্বারা ভাগ করবেন, যে ফ্র্যাকশনটা আসবে তার সাথে 5 যোগ করে দিবেন, তাহলে এটা আসবে। বা এখান থেকে ক্যালকুলেশন করলে x = আসবে হচ্ছে 20, অর্থাৎ 20 কিলোমিটার হবে তার বাসা থেকে কলেজের দূরত্ব। সেই ক্ষেত্রে 20 কিলোমিটার হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 38। নাম্বার 38-এ বলা আছে √1372 প্লাস √959 ডিভাইডেড বাই √292 ইন্টু 19.003। তো এই ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজ করতে গেলে এটা আনুমানিক মান আসবে হচ্ছে 37, এটার মান আসবে হচ্ছে 30, এটা কাছাকাছি যে মানটা আসে সেটা ধরতে হবে, এটা আসবে হচ্ছে 17, এটা ধরে নেন 19। তাহলে ভাগের কাজ আগে, তাহলে এটা আসবে 67 ডিভাইড বাই 17 ইন্টু 19। এটা যদি করেন তাহলে আসবে হচ্ছে 76 পয়েন্ট সামথিং। যেহেতু 76 নেই, তার কাছাকাছি মান হচ্ছে অপশনে যা আছে 77, তাহলে 77 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 39। নাম্বার 39-এ বলা আছে 2 men and 3 women can repair a bridge in 10 days while 3 men and 2 women can do the same in 8 days. If 2 men and 1 woman are used to finish the work, in how many days the work will complete it? তাহলে প্রশ্নে বলা আছে হচ্ছে 2 men এবং 3 women কাজ করতে পারে হচ্ছে 10 দিনে। তাহলে এটা হচ্ছে 10 দিনের কাজ। তাহলে 10 দিনের কাজ হলে এটাকে আমরা 10 দ্বারা গুণ করে দিতে পারি, 10 ইন্টু 2 men প্লাস 3 women, এটা হচ্ছে টোটাল কাজটা। আর বলা হচ্ছে এখানে যে 3 men প্লাস 2 women এটা করতে পারে হচ্ছে 8 দিনে। তাহলে এটা হচ্ছে তাদের 8 দিনের কাজ। তাহলে এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 28 ইন্টু 3x প্লাস 2 women। এই দুইটা হচ্ছে সমান, যেহেতু কাজের পরিমাণ সমান, তাহলে এটা আসবে 20 men প্লাস 30 women equal to 24 men প্লাস 16 women। বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2 men equal to 7 women। এখন প্রথম যে লাইনটা আছে সেখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে 2 men প্লাস 3 women equal to 1/10, কারণ 2 জন ম্যান এবং 3 জন ওমেন মিলে 10 দিনে কাজ শেষ করতে পারে, একদিনে করতে পারবে 1/10। আর এখানে 2 ম্যানের সমান 7 ওমেন, তাহলে 7 ওমেন লেখা যায় প্লাস 3 ওমেন ইকুয়াল টু 1/10, বা 10 ওমেন ইকুয়াল টু 1/10, বা ওমেন ইকুয়াল টু 1/100। এটা হচ্ছে একটা ওমেনের বিষয়। এখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে 2 ওমেন
এখন আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে 2 ম্যান এবং 1 ওমেন কদিনে করতে পারবে। তাহলে আমাদের দেওয়া আছে 2 ম্যান প্লাস 1 ওমেনের হিসাব আমরা করব, আর 2 ম্যান সমান সমান 7 ওমেন প্লাস আর 2 ওমেন, তাহলে আসবে হচ্ছে 8 ওমেনের কাজ। 8 ওমেন করতে পারবে 8 ইন্টু 1/100 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2/25 পার্ট কাজ করতে পারবে 2 ম্যান এবং একজন ওমেনে। তাহলে 2/25 পার্ট কাজ করতে পারে হচ্ছে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ করতে পারবে হচ্ছে 25/2 ইকুয়াল টু 12.5 দিনে, অর্থাৎ 12.5 দিন হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 40। নাম্বার 40 তে বলা আছে boatman takes twice as long to go a distance upstream as to travel the same distance downstream. What is the ratio of the speed of the boatman in still water and the current? অর্থাৎ বলা আছে আপস্ট্রিমে যেই পরিমাণ সময় লাগে তা হচ্ছে ডাউনস্ট্রিমে যাওয়ার দ্বিগুণ সময় লাগে। সেই ক্ষেত্রে বোটম্যান এবং স্রোতের গতিবেগের কথা বলা হয়েছে। তো বোটম্যান আমরা ধরে নেই এক্স গতিবেগ, আর যে রিভার আছে তার গতিবেগ ধরে নেই হচ্ছে ওয়াই। তাহলে ধরে নেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। স্রোতের অনুকূলে যদি যায় তাহলে ডি গতিবেগটা যোগ হয়, আর প্রতিকূলে যদি যায় তাহলে গতিবেগটা একটা থেকে একটা বিয়োগ হয়। এখন সময় বেশি লাগবে হচ্ছে এই জায়গায়, সেই ক্ষেত্রে এর সাথে আমরা 2 দিয়ে গুণ দিব, ইকুয়াল টু লিখতে পারি। ডিডি কাটা যায়, তাহলে লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 3y, বা x বাই y ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 3/1। অর্থাৎ x হচ্ছে আমাদের বোটম্যান এবং y হচ্ছে আমাদের স্ট্রিম, সেই ক্ষেত্রে অনুপাতটা হবে হচ্ছে 3:1। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 41। নাম্বার 41-এ বলা আছে স্পিড অফ এ বোট ইন standing water is 9 km per hour and the speed of the steam is 1.5 km per hour. A man rows to place at a distance of 105 km and comes back to the starting point. The total time taken by him, অর্থাৎ তার কত সময় লেগেছিল সেটা বের করতে বলা হয়েছে। তো ধরে নেই ডিস্টেন্সটা এখানে দেওয়াই আছে, ধরা লাগবে না, 105। তাহলে যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে আসবে 9 প্লাস 1.5, কারণ হচ্ছে গতিবেগটা যোগ হবে, আর আপস্ট্রিমে যদি যায় তাহলে আসবে 9 মাইনাস 1.5। তাহলে এই একটা সময় ডাউনস্ট্রিমের, আর এটা হচ্ছে আপস্ট্রিমের সময়, দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 10 প্লাস 14 ইকুয়াল টু আসবে হচ্ছে 24, অর্থাৎ 24 আওয়ার টাইম লাগবে টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 42। নাম্বার 42 তে বলা আছে এ বি এন্ড সি ইনভেস্টেড ক্যাপিটাল ইন দ্য রেশিও অফ 4:6:9. At the end of the business term they received the profit in the ratio of 2:3:5. Find the ratio of their time of which they contributed their capital. অর্থাৎ তারা ক্যাপিটাল কত টাইম রেখেছিল সেটা বের করতে বলা হয়েছে। তো আমাদের ক্যাপিটালের যে রেশিও আছে সেটা দেওয়া আছে 4:6:9। তো ধরে নেই এইটা জেড সময় এক্স সময়ের জন্য, এটা ওয়াই সময়ের জন্য, এটা জেড সময়ের জন্য, আর প্রফিটের যে রেশিও সেটা আছে হচ্ছে 2:3:5। এখন আমরা এটা বের করতে গেলে আমরা বলতে পারবো যে তাদের 4x হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, টাইম ইনটু ইনভেস্টমেন্ট 6y, আর এটা হবে 9z। এই হচ্ছে অনুপাত। এইটা সমান সমান হবে হচ্ছে 2:3:5, কারণ টোটাল ইনভেস্টমেন্টের রেশিও এবং প্রফিটের রেশিও সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো 4x/6y ইকুয়াল টু 2/3, যদি প্রথম দুইটা কম্পেয়ার করি, বা এখান থেকে লেখা যাবে x/y ইকুয়াল টু 2 ইন্টু 6 3 ইন্টু 4, কাটাকাটি করলে আসবে হচ্ছে 2 ইকুয়াল টু আসবে 1, বা লেখা যায় x ইকুয়াল টু y। আরেকটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে লিখতে পারবো হচ্ছে 4x বাই, অর্থাৎ এইটার সাথে এইটা 9z ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 2/5, বা x/z ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 9 ইন্টু 2 ডিভাইড বাই 4 ইন্টু 5, কাটাকাটি করলে আসবে হচ্ছে 2, বা z ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 10/9x। তাহলে আমরা তিনটা মান এখন পাবো। ইয়ারের যে রেশিওটা দেওয়া ছিল আমরা ধরে নিয়েছিলাম x/y/z, সেই ক্ষেত্রে x:y:z, এটার মানটা হবে হচ্ছে x এর জায়গায় x, y এর মান যেহেতু x এর সমান এটাও x, অনুপাত হবে 10/9x। তো এটা যদি আমরা রেশিও করি তাহলে 9:9:10, এটাই হবে সময়ের অনুপাত, অর্থাৎ টাইমের অনুপাত হবে 9:9:10। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 43। নাম্বার 43 তে বলা আছে ট্রেডার marks his goods at 20% above the cost price if he allows a discount of 5% for
ডাউন পেমেন্ট ইজ প্রফিট পার্সেন্টেজ অফ সাচ এ ট্রানজাকশন ইজ। তাহলে বলা হচ্ছে যে একটা ট্রেডার সে 100 টাকার জিনিস লিখে রাখে হচ্ছে 120 টাকা, তারপরে সে 5% ডিসকাউন্ট দেয়। তো 5% এখান থেকে যদি ডিসকাউন্ট দেয় তাহলে 120 টাকা থেকে সে 6 টাকা ডিসকাউন্ট দেয়, তার বিক্রি করে আলটিমেটলি 114 টাকা। তাহলে 100 টাকার জিনিস সে বিক্রি করে হচ্ছে 114 টাকা, তাহলে প্রফিট হবে হচ্ছে 14%। 14% হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 44। নাম্বার 44 এ বলা আছে a ইকুয়াল টু √3/2 দেন √1 প্লাস a প্লাস √1 মাইনাস a ইকুয়াল টু কত? তো আমরা ধরে নেই z ইকুয়াল টু √1 প্লাস a প্লাস √1 মাইনাস a। তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো হচ্ছে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু করলে আসবে হচ্ছে √1 প্লাস a হোল স্কোয়ার প্লাস √1 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √1 প্লাস a √1 মাইনাস a। এটা করলে আসবে 1 প্লাস a প্লাস 1 মাইনাস a প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 মাইনাস a স্কোয়ার লেখা যায়। ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 2 প্লাস 2 √1 মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে 3/4 লেখা যায়। ইকুয়াল টু লেখা যায় 2 প্লাস 2 ইন্টু √, তো এইটুকু অংশকে যদি আমি করি তাহলে আসবে 1 মাইনাস 3/4 ইকুয়াল টু আসবে 4/4 মাইনাস 3 ইকুয়াল টু 1/4। সেই ক্ষেত্রে 2 প্লাস 2 √1/4 লেখা যায়। ইকুয়াল টু আসবে 2 প্লাস 2 ইন্টু 1/2, যেহেতু √4 ইকুয়াল টু 1/2 কাটাকাটি করলে আসবে হচ্ছে 2 প্লাস 1 আর ইকুয়াল টু হবে 3। তাহলে z স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে z ইকুয়াল টু হচ্ছে আমাদের আসল মান যেটা বের করতে বলা হয়েছিল, z ইকুয়াল টু হবে √3। তাহলে √3 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 45। নাম্বার 45 এ বলা আছে সাম মানি is invested amongst 3 workers A, B and C such that 5 times A's share is equal to 12 times B's share, which is equal to 6 times of C's share. The ratio between the shares of A, B and C. এটা একদম ইজি অঙ্ক। এর শেয়ার বলা হচ্ছে 5 গুণ, এর 5 গুণের সমান হচ্ছে B এর 12 গুণ এবং তার সমান হচ্ছে C এর 6 গুণ। তাহলে এটা যেহেতু সবগুলি সমান, এটা কে ধরে নিব, বা A ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে k/5, b ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে k/12, c ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে k/6। তাহলে এখন a b c এর অনুপাত করলে আসবে হচ্ছে k/5 অনুপাত k/12 অনুপাত k/6। এর নিচে যা আছে সেগুলি লসাগু করবেন, কে সবগুলি বাদ যাবে। সেই ক্ষেত্রে লেখা যাবে 1/5 1/12 1/6। সেই ক্ষেত্রে নিচের সবগুলি লসাগু করে গুণ করে দিবেন, তাহলে আপনারা একসাথে রেশিও পেয়ে যাবেন। ইকুয়াল টু আসবে 12:5:10, অর্থাৎ এখানে লসাগু ছিল 60, 60 দ্বারা সবগুলোকে গুণ করলে 12, 5, 10। এটি হবে নির্ণয় ABC এর রেশিও। এটি হবে এই প্রশ্নের উত্তর। অঙ্ক নাম্বার 46। নাম্বার 46 এ বলা আছে at simple interest of 5%, 6% and 8% for 3 consecutive year, the interest earned is টাকা 760. Find the principal. তো প্রথমে বলা হচ্ছে ইন্টারেস্ট 5%, তারপরের বছর 6%, তারপরের বছর হচ্ছে 8%। তাহলে মূলধন যদি x হয় তাহলে x এর 5% হচ্ছে 5/100, x এর 6% হবে হচ্ছে x 6/100 আর x এর 8% হবে x 8/100। তো এটা করলে আসবে হচ্ছে x/20, এটা করলে আসবে হচ্ছে 3x/50, এটা করলে আসবে হচ্ছে 2x/25। এখন এই তিনটা প্রফিট যখন আমরা যোগ করব এটা হবে 760 সমান, বা এখানে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 4000, অর্থাৎ ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল 4000। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 47। নাম্বার 47 এ বলা আছে if the compound interest of a certain sum of money for 2 successive years be টাকা 225 and টাকা 238.50, what is the rate of the interest per annum? যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে তাহলে 238 টাকা 50 পয়সা এক বছরের কম্পাউন্ডেড, আবার হচ্ছে 225 টাকা কম্পাউন্ডেড। সেই ক্ষেত্রে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 13.5। এই 13 টাকা 50 পয়সা ইন্টারেস্ট হয়ে হচ্ছে 225 টাকার মধ্যে। এই হিসাব করে আমাদের বের করতে হবে 225 13.5 ইন্টু 100, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 6%, অর্থাৎ ইন্টারেস্ট রেট হবে হচ্ছে 6%। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 48। নাম্বার 48 এ বলা আছে ব্যাগ contains 4 white, 5 red and 6 blue balls. 3 balls are drawn at random from the bag. The probability that all of them are red is, অর্থাৎ এখানে বলা আছে হোয়াইট বল হচ্ছে 4, ব্লু বল হচ্ছে
6, রেড বল হচ্ছে 5, তাহলে টোটাল বলের সংখ্যা হচ্ছে 15। তো প্রশ্নে বলা হচ্ছে যে 3টা বল নিব, 3টা বলই রেড হবে, তাহলে 3টা বল রেড হলে 5 কম্বিনেশন 3 আসতে হবে আর 15 কম্বিনেশন 3 আসতে হবে। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10/455 ইকুয়াল টু আসবে 2/91। এই 2/91 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 49, নাম্বার 49 এ বলা আছে এ ওয়ার্ড কনসিস্টস অফ 9 লেটার্স, consonant 5 and 4 vowels. 3 letters are chosen at random. What is the probability that more than one vowel will be selected? একের বেশি ভাওয়াল সিলেক্টেড সেটা বের করতে হবে। তাহলে আমরা 0 ভাওয়াল সিলেক্টেড এবং 1 ভাওয়াল সিলেক্টেড বের করে 1 থেকে বিয়োগ করে দিব, তাহলেই একের বেশি ভাওয়াল সিলেক্টেড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আসবে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 9টা থেকে নিতে হবে হচ্ছে 3টা। যেহেতু প্রথমটা আমরা 0 ভাওয়াল ধরছি, এটার ক্ষেত্রে প্রবাবিলিটি আসবে হচ্ছে কনসোনেন্ট 5টা থেকে আসতে হবে হচ্ছে 3টা, এটা গেল। বা আসতে হবে 5টা থেকে 2টা, আর ভাওয়াল হচ্ছে 4টা থেকে 1টা, আর 9 কম্বিনেশন 3 তো আছেই। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10/84 প্লাস এটা করলে আসবে 10 ইন্টু 4/84 ইকুয়াল টু আসবে হচ্ছে 50/84 ইকুয়াল টু 25/42। এটা হচ্ছে 0 ভাওয়েল এবং একটা ভাওয়েলের পরিমাণের প্রবাবিলিটি। তো আমাদের প্রশ্ন বলা হয়েছে যে একের বেশি, সেই ক্ষেত্রে 1 মাইনাস 25/42 করলেই হবে। এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 17/42, অর্থাৎ 17/42 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 50, নাম্বার 50তে বলা আছে the ages of x and y are in the proportion of 6:5 and total of their ages is 44 years. The proportion of their ages after 8 year will be, অর্থাৎ বর্তমানে তাদের বয়সের অনুপাত 6:5 এবং তাদের মোট বয়স 44, বলা হচ্ছে 8 বছর পরে বয়স কত হবে। তো যেহেতু 6:5 বলা আছে, টোটাল বয়স হচ্ছে 44, তাহলে এর ক্ষেত্রে বয়স হবে হচ্ছে 11/6 ইন্টু 44, এবং দ্বিতীয় ক্ষেত্রে বয়স হবে হচ্ছে 5/11 ইন্টু 44 ইকুয়াল টু আসবে 24 আর 20। এই হচ্ছে তাদের দুইজনের বয়স। এখন বলা হচ্ছে 8 বছর পরে বয়সের অনুপাত কত হবে, তাহলে +8 এটা হয়ে যাবে 28, এটা হয়ে যাবে হচ্ছে 32। তো এই দুইটা অনুপাত করলে আসবে হচ্ছে 8:7। এই 8:7 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 51, নাম্বার 51 এ বলা আছে the volume of a wall 5 times as high as it is broad and 8 times as long as it is high is 12.8 meter cube. Find the breadth of the wall. তো আমরা হাইট, ব্রেথ এবং লেংথ যদি ধরে নেই, তাহলে এটা হবে হচ্ছে 5x, এটা আসবে x, এটা আসবে হচ্ছে 40x, যেহেতু এটা 8 গুণ। তাহলে আয়তন কত হবে, আয়তন হবে 5x ইন্টু x ইন্টু 40x ইকুয়াল টু হবে হচ্ছে 12.8 মিটার কিউব, বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 200x কিউব ইকুয়াল টু 12.8, বা x কিউব ইকুয়াল টু আসবে হচ্ছে 0.064 মিটার কিউব, বা x ইকুয়াল টু কিউব রুট করলে পাবো হচ্ছে 0.4 মিটার। তো 0.4 মিটার মানে হচ্ছে 40 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটার হবে x এর ভ্যালু। আর চেয়েছে হচ্ছে ব্রেথ অফ দ্য ওয়াল, ব্রেথ ছিল x এর সমান, সেই ক্ষেত্রে 40 সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 52, নাম্বার 52 তে বলা আছে a rectangular field is to be fenced on 3 sides leaving a side of 20 meter uncovered. If the area of the field is 680 meters square, how many meters of the fencing will be required? তো জায়গাটা যদি আপনারা এভাবে চিন্তা করেন, এটা 20 মিটার, এটাও 20 মিটার, আর টোটাল ক্ষেত্রফল হচ্ছে 680 দেওয়া আছে, তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। 20 দ্বারা ভাগ করলে ইকুয়াল টু আসবে হচ্ছে 34, অর্থাৎ এইটা হচ্ছে 34, এটা হচ্ছে 34, অর্থাৎ এটা গুণ করলে 680 আসে। এখন ফেন্সিং করতে হবে, এইটা যোগ এইটা যোগ এইটা, এই পাঁচটা খালি থাকবে, সেই ক্ষেত্রে লিখতে পারবো 34 প্লাস 20 প্লাস 34 ইকুয়াল টু আসবে হচ্ছে 88 মিটার, অর্থাৎ 88 মিটার হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 53, নাম্বার 53 তে বলা আছে a number is decreased by 10% and then increased by 10%, the number so obtained is 10 less than the original number. What was the original number? তো আমরা ধরে নেই 100 ছিল, এর থেকে 10% আমি কমাবো, তাহলে আসবে হচ্ছে
90, তার সাথে আবার 10% যোগ হবে, তাহলে আসবে হচ্ছে 99। আলটিমেটলি 100 থেকে 99 হয়ে গেল, অর্থাৎ 1% কমলো, 1% লেস এ সেখানে কমলো হচ্ছে 10। তাহলে 100%-এর ক্ষেত্রে কমবে হচ্ছে 1000। এই 1000 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 54। নাম্বার 54 এ বলা আছে a cistern is normally filled in 8 hours but takes 2 hours longer to fill because of a leak in its bottom. If cistern is full, the leak will be empty in. অর্থাৎ বলা আছে একটা সিস্টার্ন বা চৌবাচ্চা 8 ঘন্টায় পূর্ণ হয় একটা পাইপ দিয়ে, এবং একটা লিক থাকার কারণে সেটা পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ 10 ঘন্টায় পূর্ণ হয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে লিকটা খালি করতে কত সময় লাগতো। ফুল ট্যাঙ্ক যদি ফিল আপ থাকতো, শুধুমাত্র লিকটা খোলা থাকতো, কত সময় লাগতো? ধরে নিই 1 আওয়ার সময় লাগতো। তো 8 ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে পুরো ট্যাঙ্কি, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে হচ্ছে 1/8। আর x ঘন্টায় খালি হয়, তাহলে 1 ঘন্টায় খালি হবে হচ্ছে 1/x। এই সমান সমান হবে হচ্ছে, যেহেতু 2 ঘন্টা সময় বেশি লাগে, এটা আসবে হচ্ছে 1/10। বা 1/x ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 1/8 মাইনাস 1/10 ইকুয়াল টু লেখা যাবে 5 মাইনাস 4/10 ইকুয়াল টু আসবে 40, ইকুয়াল টু আসবে হচ্ছে 1/40। বা x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 40 আওয়ার, অর্থাৎ 40 ঘন্টায় সেই লিক দিয়ে সিস্টেমটি খালি হতে পারে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 55। নাম্বার 55 এ বলা আছে a sum of টাকা 427 is to be divided among A, B and C such that 3 times S share, 4 times B share and 7 times C share are all equal. The share of C is, অর্থাৎ এখানে বলা আছে 3 times of S share, অর্থাৎ 3A equal to 4B equal to লেখা যায় হচ্ছে 7C equal to কে লিখতে পারবো। তাহলে A equal to লেখা যাবে হচ্ছে K/3, B equal to লেখা যাবে হচ্ছে K/4, C equal to লেখা যাবে হচ্ছে K/7। তাহলে অনুপাতটা আসবে হচ্ছে K/3 is to K/4 is to K/7। এটাকে কে বাদ যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে 28 is to 21 is to 12। এভাবেও করতে পারেন। এভাবে করার পরে আমাকে জিজ্ঞাসা করেছে সি এর শেয়ার কত, এইটা কত। তো টোটাল হচ্ছে আমার সবগুলি যোগ করলে আসবে 61, এর মধ্যে 12 হচ্ছে সি এর, ইনটু টোটাল টাকা হচ্ছে 427। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 84, অর্থাৎ 84 টাকা হবে সি এর শেয়ার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 56। নাম্বার 56 এ বলা আছে এ এন্ড বি ইনভেস্টেড ইন দ্য বিজনেস ইন দ্য রেশিও অফ 3:2 if 5% of the total profit goes to the charity and S share is টাকা 450 and S share টাকা 855, the total profit is। তো A এবং B এর যদি চিন্তা করি তাহলে আসবে হচ্ছে 3:2, তাহলে 3x আর 2x ধরতে পারি। তাহলে রেশিও অনুসারে এর যে শেয়ার সেটা হচ্ছে 3x ইকুয়াল টু 855, তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 855/3 ইকুয়াল টু আসবে 285, আর B এর হচ্ছে 2x পরিমাণ। তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছে টোটাল প্রফিট কত, তাহলে টোটাল প্রফিট হচ্ছে এই 3x প্লাস 2x ইকুয়াল টু আসবে হচ্ছে 5x। তাহলে 5x এর জন্য আমরা বের করতে পারবো 5 ইন্টু 285 ইকুয়াল টু 1425, এই 1425 টাকা। এখন এই টাকাটা পাই হচ্ছে 5% চ্যারিটি করার পরে, তাহলে 95% এর সমান হচ্ছে আমাদের 1425 টাকা। তাহলে 100% এর সমান হবে হচ্ছে ডিভাইড বাই 95 ইন্টু 100 ইকুয়াল টু 1500 টাকা, অর্থাৎ টোটাল প্রফিট হচ্ছে 1500 টাকা। এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার কারেকশন বা সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।